আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে আমাদের যে সলিউশনটা আছে সেটার একটা মানে ইন নাটসেল ওভারভিউ দেবো, ঠিক আছে? মানে বেশি ডিটেলস না গিয়ে আমরা জাস্ট সবকটা টাচ করে যাব যে কি কি আছে না আছে। এবার আপনাদেরকে তার থেকে চুজ করে নিতে হবে যে কি কি লাগবে আর কি কি লাগবে না, কারণ পুরোটা হয়তো আপনাদের নাও লাগতে পারে। আর এটা ছাড়া যে আপনাদের ইন্ডাস্ট্রির আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে সেটা আমরা একটা দেখাবো এবং মানে আমাদের কোম্পানি সম্বন্ধে একটু আমরা বলবো। এইভাবেই আমরা জিনিসটাকে সাজিয়েছি আজকে। তো তুহিন, ওভার টু ইউ, তুই শুরু কর। আর ওকে, নাটসেল ওভারভিউটা দিয়ে দেবো। এখানে আমি যদি বলি, অ্যাকচুয়ালি নিম্বাস সম্পর্কে আমাদের জানা আছে, নিম্বাস সম্পর্কে ফার্দার দিয়ে আমরা সময়টা নষ্ট না করলে ভালো হয়। তাহলে সলিউশনের টোটাল ওয়ার্কফ্লোটা আপনাকে দেখে দিই কিভাবে। রাইট। ওভার টু ইউ। ওকে। সো বেসিক্যালি আমরা যেটা লেদার ইন্ডাস্ট্রি যেটা যেভাবে করে থাকি, ওদের একটা হয় ডিজাইন টু প্রকিউরমেন্ট, রাইট স্যার? সো এখানে একটা ডিজাইনে যেটা কনফার্মেশন হয়, ফার্স্টে ডিজাইনের কনফার্মেশন থেকে আমরা স্টার্ট করি সিস্টেমের। আফটার কনফার্মেশন উই হ্যাভ এ ওয়ান স্ক্রিন, যেখানে ওখানে আমরা ডিজাইনটা এন্ট্রি করতে পারবো, কনফার্মেশন কি এমনকি অ্যাটাচও করে রাখতে পারবো। তারপর বিওএম ক্রিয়েশন হয় আইটেম ওয়াইজ, হ্যাঁ, ওর যে বিল অফ মেটেরিয়াল হবে। তারপর রিকোয়ারমেন্ট জেনারেশন বেসড অন আইটিবি অর্ডার, হ্যাঁ। তারপর রেজ সাপ্লায়ার পিও কে রেজ করা হয় টু সাপ্লায়ার ফর দ্য র মেটেরিয়াল বেসড অন দ্য অর্ডার প্ল্যানিং। আমার রিকুইজিশন যেভাবে আসবে সেই হিসাবে আমরা সাপ্লায়ার পিও কে রেজ করি অ্যাজ পার ইওর অ্যাভেলেবিলিটি অফ স্টক। তারপর গুড রিসিভ, হ্যাঁ, থ্রু জিআরএম থ্রু আমরা গুড রিসিভ নোট করব, স্টক রিজার্ভ করব, মানে এই যে এই পিওটা মালটা এলো কোন প্রোডাকশন অর্ডারের জন্য আমি রিজার্ভ করছি বা কোন সেলস অর্ডারের জন্য আমি রিজার্ভ করে রাখছি, সেটা আমি রিজার্ভেশন করে রাখতে পারি। তারপর স্টক ইস্যু টু লোকেশন, মানে এখানে আমরা ভাগ করতে পারি যে নরমালি ফার্স্ট লোকেশনটা ফেব্রিকেটার্সই যায়, তো ফেব্রিকেটার্স আমরা ইস্যু করতে পারি। হ্যাঁ, এখানে আমি একটা ছোট যেটা বলতে চাই যে এই যে প্রসেসটা আছে এই ডিজাইনটা, তার আগে এটা কিন্তু ফর স্যাম্পল আর ফর এন্টার প্রোডাকশন দুটোরই জন্য সেম। কারণ স্যাম্পল আমি একটা কিন্তু ইউজ করছি, কারণ মোস্টলি কি হয় যে ফরেন কাস্টমার যারা আছে তাদের সাথে আমার মেইলে সেলসের টিম ইন্টারঅ্যাক্ট করছে, করার পরে তারা ডিজাইন পাঠায় যে এই অর্ডার এইরকম আমার ব্যাগ চাই বা আমার বেল্ট চাই বা জ্যাকেট চাই, হোয়াট এভার গুডস, আমার এই আইটেমটা চাই। যেই আইটেম আপনারা একটা স্যাম্পল পাঠান, তো ওই স্যাম্পলটা দ্য মোমেন্ট ওই স্যাম্পলটা পাঠানোর পরে ওটা অ্যাপ্রুভ হয়, তারপরে অ্যাকশন অর্ডারটা শুরু হয়। সেলস অর্ডারটা আসে যে এতগুলো পিস দরকার, 1000 পিস দরকার কি 5000 পিস দরকার। তো আমি যে স্যাম্পল বানাবো সেটাও কিন্তু একই পদ্ধতিতে এগোবে। হ্যাঁ, তুই যেটা অর্ডার টু শিপমেন্ট হয়, একটা প্রজেকশন থাকলো, প্রজেকশনে কাস্টমার অর্ডার রিসিভ করলাম, প্রোডাকশন ব্যাচ ইস্যু হবে, ব্যাচ অ্যালোকেশন টু ফ্যাক্টরি, ব্যাচ রিসিভড এট ফ্যাক্টরি, ব্যাচ ইস্যু টু ফেব্রিকেটর, আফটার দ্যাট স্টক ইস্যু টু ফেব্রিকেটর লোকেশন, দেন ব্যাচ কমপ্লিশন। হ্যাঁ, after completion the batch dispatch to warehouse then received at warehouse, then customer allocation। মানে এখানে যেটা হচ্ছে যে অনেক রকম অর্ডার যদি আমি একসাথে পাই, সাপোজ আমি একসাথে বানিয়ে নিলাম, তারপর প্রোডাকশন অর্ডারটা আমি একসাথে রেডি করলাম, দেন আমি কাস্টমার ওয়াইজ আমি অ্যালোকেট করে দিলাম যে এই কাস্টমারের যে অর্ডারটা আছে তাকে 10 পিস বা যেরকম ভাবে অর্ডারটা পাবো সেই হিসাবে কাস্টমার করতে হয়। এন্ড রিভার্ট অন অ্যালোকেশন, কোনো যদি চেঞ্জ হয় বা কিছু চেঞ্জ হয় সেটা করতে হবে। আফটার দ্যাট গুডস ডিসপ্যাচ, সেটা ইন্ডিভিজুয়াল কাস্টমার ওয়াইজ গুডস ডিসপ্যাচ হয়ে যাবে ফ্রম দ্য ওয়্যারহাউস। হ্যাঁ, ডিসপ্যাচ হওয়ার পর ইন্ডিভিজুয়াল যেভাবে ডিসপ্যাচ নাম্বার জেনারেট হবে, বেসড অন ডিসপ্যাচ নাম্বার ইনভয়েস হবে এবং পিএনএল এও হিট করে যাবে। হ্যাঁ, ওকে। এরপরে যেটা আমরা স্টেপ ওয়াইজ ডিজাইন টু প্রকিউরমেন্ট প্রসেস ফ্লো যেটা করেছি, এটা ফার্স্টে দেখেন এনকোয়ারি আসবে, inquiry with product designer and specs provided by buyer, and salesperson enter the RFQ. The first system RFQ enter হবে, send to design for estimation team. Then sample BOM cost sheet preparation, generate sample production order, and sample code send to buyer confirmation. After it confirm yes, then it will be terms and condition whatever need to finalize. If it is no, then
সেন্ড টু ডিজাইন এস্টিমেশন টিম, ওখানে ওটা ক্লোজ হয়ে যাবে যদিও স্যাম্পলটা যতক্ষণ ইয়েস না করে। Okay. যখন টার্মস এন্ড কন্ডিশন ফিক্সড হয়ে গেল তো ফাইনালাইজ করলো সেলস অর্ডারটা, সেলস অর্ডার ফাইনালাইজ হয়েছিল, সেলস অর্ডার ফাইনালাইজ করে একটা প্ল্যানিং টিমে রান করবে যে আমার এই সেলস অর্ডারের জন্য কি আমার রিকোয়ারমেন্ট বেসড অন দা বিওএম, কত আমার Especially MRP here, right? MRP, you can say the MRP, material liquidation planning. Okay. তারপর থ্রু এমআরপি আমার প্ল্যানিং হয়ে গেল, আর এমপিএস মাস্টার প্রোডাকশন শিডিউল আমার প্রোডাকশন অর্ডার জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে র মেটেরিয়াল প্ল্যানিং, আর এখান থেকে যেটা হবে বেসড অন টার্মস এন্ড কন্ডিশন ইফ অ্যাডভান্স পেমেন্ট অ্যাপ্লিকেবল দ্য ইউজার নিড টু এন্টার দ্য রিসিপ্ট এন্ট্রি। হ্যাঁ, কারণ যদি টার্মস এন্ড কন্ডিশন আমার অ্যাডভান্স থাকলো যে 10% 20% বেসড অন সেলস অর্ডার, তাহলে উইথ দিস সেলস অর্ডার অ্যাডভান্স রিসিপ্ট এন্ট্রি সিস্টেমকে এন্ট্রি করতে হবে, এবং এটাতে এলসি থাকতে পারে, এলসি সিস্টেমে এলসি এখানে অ্যাপ্লিকেবল করতে পারে, যদি এলসি হয় তাহলে এলসি ডিটেইলসও ফিল আপ করতে হবে আমাকে। হ্যাঁ, Okay. Here, after production order planning for raw materials means issuance of the raw materials, right? the raw materials, right sir. Okay. Okay. তো নেক্সট So- প্রোডাকশন, হ্যাঁ নেক্সট এখানে আমি প্রোডাকশন পর্যন্ত দেখালাম। প্রোডাকশন অর্ডার ক্রিয়েটেড পর নেক্সট স্টেপ যেটা হয় যে আমার ফার্স্ট যেখানে প্রোডাকশন ব্যাচ ক্রিয়েশন আছে, এখানে ব্যাচ এখানে যেমন মেটেরিয়াল রিকুইজিশন জেনারেশন হবে, র মেটেরিয়াল ইস্যু হবে শপ ফ্লোরে বা প্রোডাকশন ফ্লোরে। আফটার দ্যাট স্টেজ ওয়াইজ প্রোডাকশন হবে, লাইক লেদার কাটিং, ফেব্রিকেটর, স্টেজ উই আর ডিফাইন, যেরকম আমরা সিস্টেমে স্টেজ ডিফাইন করবো সেরকম ভাবে স্টেজ ওয়াইজ প্রোডাকশন হবে। হ্যাঁ, স্টেজ ওয়াইজ Means প্রোডাকশন, এখানে যেটা আমরা বলতে পারি প্রোডাকশন প্রসেস, রাইট। হ্যাঁ। process 1, process 2, process 3, whatever it is, তাদের যতগুলো প্রসেস প্রয়োজন হয়। প্রয়োজন হয় এখানে, এটা আনলিমিটেড থাকে, যেভাবে আমরা প্রসেস ডিফাইন করবো সেইভাবে সিস্টেম আগে বার করবে। ওকে। আর যদি আমার কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে ফর সেটা স্টকে অ্যাভেলেবেল থাকলে তো ডাইরেক্ট আমি ওয়্যার হাউস থেকে ইস্যু করে নিয়ে নিলাম। যদি নো হয় তাহলে আমার পারচেস রিকুইজিশন, এটা এবারে কাস্টমারের উপর ডিপেন্ড করে যায় কোন পজিশন থেকে ওরা স্টার্ট করতে চাইছে। সিস্টেম অলওয়েজ স্টার্ট করে রিকুইজিশন জেনারেট করে পারচেস বা পারচেস ইন্ডেন্ট, পারচেস কোড কম্পারিজন রিপোর্ট, তারপরে পারচেস অর্ডারে আসে। বাট ইফ কাস্টমার ওয়ান্টস নো, কারণ এটা একটা প্রসেস তো থাকে, একটা করে এন্ট্রি একটা করে বাড়বে। হ্যাঁ, যদি থাকে না আমরা এটা করে ডাইরেক্ট পারচেস অর্ডার করতে পারবো, এটা ডিপেন্ড করতে পারে, মানে কোন জায়গা থেকে কনফিগারেশনটা হবে এটা কাস্টমারের চয়েস থেকে যায়। হ্যাঁ, ওকে। তারপর পারচেস অর্ডার গেট ইনওয়ার্ড হয়ে গেল, জিআরএন হয়ে গেল, ইন্সপেকশন হয়ে গেল, ইন্সপেকশন অ্যাপ্রুভ রিজেক্টেড, বোথ অপশন ইজ কমেন্ট, রিজেক্ট হলে রিটার্ন চলে যাবে ভেন্ডারের কাছে, রিটার্ন অর্ডার জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, আদার না হলে অ্যাপ্রুভড হলে অ্যাকচুয়াল ওয়্যার হাউসে চলে যাবে। তো সেম প্রসেসে হয়ে যাওয়ার পর কিউসি আমাদের মডিউল আছে, কিউসি মডিউল আমরা করতে পারি। ইন্সপেকশন এখানে একটা ইনবাউন্ড কিউসি, আর প্রোডাকশনের সময় কিউসি। হ্যাঁ, জ্যাপটা জেনারেট হয়ে যাওয়ার পর কিউসি প্রসেস আমরা করলাম। যেহেতু কিউসি প্রসেসটা আমি ডিটেলস দিইনি, কারণ কিউসি প্রসেসটা ডিপেন্ড করে কাস্টমারের উপর ওরা কিভাবে কনফিগার করতে চায়। হ্যাঁ, রাইট রাইট। কিউসি করার পর ডিসপ্যাচ টু ওয়্যার হাউসে হয়ে যাওয়ার পর শিপমেন্ট প্রসেস, প্যাকিং লিস্ট, গেট আউটওয়ার্ড এবং ডাইরেক্ট শিপমেন্ট টু কাস্টমার, এবং বোথ আর দ্য লিঙ্ক টু দ্য ফাইন্যান্স। যখন প্যাকিং লিস্ট আমার জেনারেট হয়ে গেল, তার মানে আমার ইনভয়েস সেন্ড টু কাস্টমার। আমরা ইমেলও সেরে পারি, যখনই আমি প্যাকিং লিস্ট রেডি অটোমেটিক কাস্টমার ইনভয়েস চলে যাবে কাস্টমারের কাছে। হ্যাঁ, and update the financial transaction, other things, and payment received from the customer, it will be adjusted automatically based on the sales order. এখান থেকে যখন এটাও ভেন্ডারের কাছ থেকে আমরা ইনভয়েস রিসিভ করলাম, আমি ইনভয়েস এন্ট্রি করে নিলাম, ফাইন্যান্সিয়াল এন্ট্রি আপডেট হয়ে গেল, পেমেন্ট টু ভেন্ডার। দিস ইজ দ্য হোল প্রসেস নরমালি সিস্টেমে আমাদের এইভাবে মেনটেন হয়। ওকে, তাহলে ইন দ্যাট কেস এই সিস্টেমে যদি আমরা যাই, আমরা সেলস অ্যাক্টিভিটি কভার করলাম, হ্যাঁ, সেলস এর পরে আমরা চলে আসছি প্ল্যানিং পার্টটা কভার করলাম। প্ল্যানিং এ আমরা ম্যাটেরিয়ালস নিডটা অ্যাসেস করলাম, আফটার ম্যাটেরিয়ালস নিড দেন ম্যাটেরিয়ালসটা অ্যাভেলেবিলিটি চেক করলাম। অ্যাভেলেবিলিটি চেকের সাথে সাথে যেটা আমার অ্যাভেলেবল থাকবে না সেটার জন্য আমি পারচেজ অ্যাক্টিভিটিতে চলে গেলাম।
হ্যাঁ আফটার পার্সেস দেন আমি থ্রু ওয়্যার হাউস আবার প্রোডাকশন ফ্লোরে মালটা ইস্যু করলাম, হুম দেন প্রোডাকশন নেওয়ার আগে কিউসি প্রসেস আমরা হুম। অ্যাবিল করে দেন হুম। ডিসপাসে গুডস দিয়ে দিলাম। ডিসপ্যাচে করছি ডিসপাসে গুডস দেওয়ার আগে যদি আমি ওয়্যার হাউসের রিসিভিং পার্টের কোনো অ্যাকশন আছে কিনা এখানে, ডিসপাচ ওয়্যার হাউস আছে এখানে, রাইট? ওকে, ডিসপ্যাচ করে আছে। ডিসপাচ টু ওয়্যার হাউস, হ্যাঁ ডিসপাচ টু ওয়্যার হাউস, দ্যাট মিন্স হুম। প্রোডাকশন সোর্স থেকে মালটা ওয়্যার হাউসে আসলো, ওয়্যার হাউসে দেন ওয়্যার হাউস থেকে মালটা শিপমেন্ট হলো। ওয়্যার হাউস থেকে মালটা শিপমেন্ট হলো, যতক্ষণ না production ওটা ফিনিশ গুডস ওয়্যারহাউস থাকবে, যেখানে তার আগে একটা মেটেরিয়াল প্যাকিং এর স্টেপ আছে, যেখানে আপনার প্যাকিং হবে, প্যাকিং লিস্ট থাকবে। ওকে ওকে, গট ইট। তাহলে এখানে আমার ওয়ার্ক ফ্লোটাকে কভার দিচ্ছে এবং ডকুমেন্টেশনটাকে কভার দিচ্ছে। হুম। দ্যাট মিন্স রেকর্ডিং তো হচ্ছেই, যখন আমি ট্রানজেকশন প্রসেস করছি তখন রেকর্ড হয়েই যাচ্ছে, এবং রেকর্ডের এন্ট্রি গুলো হচ্ছে থ্রু দ্য ক্রিয়েশন অফ দ্য ডকুমেন্ট অলসো, রাইট? রাইট। ওকে, গট ইট, অলরাইট। না, কমার্শিয়াল ডিপার্টমেন্ট অলরেডি কভার্ড হিয়ার। এখানে এলসির কথা বলা হয়েছে, যদি আমি এক্সপোর্ট এলসি পাই তাহলে আমি এক্সপোর্ট এলসি অলরেডি পেমেন্ট মেথডে এন্ট্রি করব যখন কনফার্ম অর্ডার এন্ট্রি দিতে যাচ্ছি। সেখানে কিন্তু একটা ফোকাস আছে যে আমি যদি অ্যাডভান্স কোনো ক্যাশ টাকা পাই তাহলে অ্যাডভান্স দেব, বাকিটা পেন্ডিং থাকবে। আর আমি যদি এলসি পাই তাহলে আমি সেই এলসি ইনফরমেশন পুট করব, এখানে কভারেজ আছে। বাট ইম্পোর্ট এলসি পার্টটা আমরা এখানে কভারেজে নিয়ে আসছি কিনা, আমরা এক্সপোর্ট এলসিটা পেলাম যদি উনি বাইরে কারণ এটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, বাট এই পার্ট লোকাল আছে, ওরা শোরুম দিয়ে লোকালিও সেল করে। সো 80-20 হতে পারে, 75-25 হতে পারে ওদের বিজনেস অপারেশনে। সো এক্সপোর্ট পার্টে যখন এক্সপোর্ট এলসি আসে তখন এক্সপোর্ট এলসি কে ব্যাক টু ব্যাক করে ওনারা ইম্পোর্ট করে থাকেন, আবার ক্যাশ এলসি দিয়ে ওনারা ইম্পোর্ট করে থাকেন। তাহলে এলসির এক্সপোর্ট পার্ট মানে সেলস পার্ট এলসিটা আমরা পেলাম, পারচেজ পার্টের এলসিটা কি এখানে কভারেজ আছে? হ্যাঁ, পারচেজ পার্টে মডিউল আছে, এলসি পুরো মডিউলই আছে। আমি যদি পারচেজ অফ এলসি ক্যাপ করতে যাই এলসি টু করতে পারি, এবং এক্সপোর্ট এলসি যখন পাচ্ছি আমি, আমার মনে হয় যে একটা ওই ডিউটি পাই আর কি, ডিউটি অ্যামাউন্টটাও পাই, যেটা আমি পরে হয়তো কোনো ভাবে অ্যাডজাস্ট করতে পারবো কোনো অর্ডারে বা পারচেজের ক্ষেত্রে, সেটাও অপশন আছে। হ্যাঁ, ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তা এখানে যেগুলো কি ইস্যু নরমালি আমি আগের ইন্ডাস্ট্রি যে পেয়েছিলাম তা এগুলো কিছু দিচ্ছি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট কন্ট্রোল, ভিজিবিলিটি অফ ক্যাশ ফ্লো, বাজেটারি কন্ট্রোল, প্রোডাকশন সেন্ট্রালাইজ কন্ট্রোল, ল্যাক অফ দ্য ইন্টার ডিপার্টমেন্ট কোলাবোরেশন। কারণ যেহেতু মাইক্রোসফট ফ্যামিলি যা অল ইজ দ্য সিঙ্গেল ডেটাবেসের মধ্যে থাকে, হ্যাঁ, যে নেই পারচেজ সেপারেট এটা নয়, সব একটা ডেটাবেসের মধ্যে থাকে এবং একে অপরের সঙ্গে লিঙ্ক। এটা নন ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম, ওখানে যদি এখন ট্যালি যদি রান করা হয় তাহলে পারচেজের জন্য একটা রান করে এখানে যেরকম, কিন্তু এখানে তো সব একসাথে রান করবে, তাহলে এমআইএস জেনারেটের ক্ষেত্রে ইজি হয়ে যাবে। রাইট। ম্যানুয়াল স্ট্যাচুটারি রিপোর্টিং, আনএবল টু গেট বাজেট ভার্সেস অ্যাকচুয়াল ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। প্রোডাকশনে আমি একটা এখানে কাস্টমার স্পেসিফিক বোম হয় নরমালি, হ্যাঁ, ফার্স্টে আমি একটা ডিজাইন যখন এস্টিমেট করলাম, একটা বিওএমটা এস্টিমেট করলাম, বাট অ্যাকচুয়ালি যখন আসে তখন সেই ভ্যারিয়েন্সটা আমি চেক করতে পারবো। হ্যাঁ, তো স্ট্রং ওয়ার্ক ফ্লো এনি জায়গাতে আমি যদি চাই, যে কোনো জায়গাতে, এটা ডিপেন্ড করে কাস্টমার উপরে, কি পেমেন্ট, কি রিসিভ, কি প্রোডাকশন অর্ডার, কি ওয়ার্ক অর্ডার, পারচেস অর্ডার, আমি ওয়ার্ক ফ্লো সিস্টেম করতে পারি এবং লিমিট ওয়াইজ অ্যামাউন্টের লিমিট করতে পারি, যে এটা 50,000 হলে একটা কোনো অ্যাপ্রুভাল থাকলো, বা আপার হলে আরো হায়ার ম্যানেজমেন্টের কাছে যাবে, সেই হিসাবে করতে পারি। হ্যাঁ, অডিট ট্রেল তো আছে, এনি ট্রানজাকশন অডিট ট্রেল ইজ দ্য ট্র্যাক, হু ইজ দ্য ইউজার আইডি, হোয়েন ক্রিয়েটেড, এটা তো আছে। ওকে, এরপর যেটা সলিউশন অ্যাপ্রোচের মধ্যে যেটা থাকে, ড্যাশবোর্ড, এমআইএস রিপোর্ট, ফাইন্যান্স, পারচেজ, সেল, প্রোডাকশন, ইনভেন্টরি, ডিজাইন এন্ড স্যাম্পল ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট এন্ড ওয়্যারহাউস ম্যানেজমেন্ট, প্রোডাকশন ম্যানেজমেন্ট, ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট, কিউসি কন্ট্রোল, প্ল্যানিং, প্রোডাকশন প্ল্যানিং, প্রোডাকশন অর্ডার জেনারেশন, রিলিজ প্রোডাকশন অর্ডার, ক্যাপাসিটি প্ল্যানিং। এখানে আমরা ক্যাপাসিটি পর্যন্ত যখন মেশিন ওয়াইজ যদি আমি চাই, হ্যাঁ, ক্যাপাসিটি প্ল্যানিং আমি কনস্ট্যান্ট ক্যাপাসিটি করেও আমি অ্যাটেন্ড করাতে পারি এখানে।
Okay. জেনারেল লেজার, এআর, এপি, ক্যাশ ম্যানেজমেন্ট, কস্ট এন্ড প্রফিট সেন্টার ওই দেখো অ্যাকাউন্টিং, জিএসটি তো ওখানে নেই, মানে ওখানকার ট্যাক্সেশনে এখানে ভ্যাট আছে, জিএসটি নেই, ভ্যাট আছে। ভ্যাট চলে আসবে ওখানে। হ্যাঁ, এবারে যে মডিউল ওয়াইজ গুলো থাকে, আমি কোম্পানি ওয়াইড মাল্টিপল বিজনেস ইউনিট, প্রোডাকশন ইউনিট, কস্ট সেন্টার ক্রিয়েট করতে পারি। ট্রায়াল ব্যালেন্স, পিএনএল, ব্যালেন্স শিট, প্রফিট সেন্টার, কস্ট সেন্টার ওয়াইজ আসবে। যে মডিউল এখানে কাজ হয়, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, পারচেস এন্ড প্রকিউরমেন্ট, সেলস, রিসিভ, ওয়্যারহাউস এন্ড ইনভেন্টরি, ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশন মডিউল, এন্ড ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে পেরোল বা এইচআরটা নেই, তাই তো? না, পেরোল এইচআর মাইক্রোসফটের এনএমিতে বাই ডিফল্ট থাকে না। এটা ওখানে যা চলছে এটার সাথে আমরা ইন্টিগ্রেট করে দিতে পারবো। ওকে, আদারওয়াইজ আমরা কি পেরোল বা এইচআরএম এর কোনো সফটওয়্যার দিতে পারবো? না, নেবে হয় না। ওকে, ওকে, গট ইট। আমার ফোনটা পাচ্ছি। ওকে, এখানে ইন্ডিভিজুয়াল মডিউল ওয়াইজ ফাইন্যান্সিয়াল মধ্যে জেনারেল লেজার, ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ব্যাংক রিকন, ক্যাশ ফ্লো, কস্ট অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টস রিসিভেবল, পেয়েবল, বাজেট, ডাইমেনশন, এক্সপেন্স বুকিং, পিরিয়ড এন্ড প্রসেস, ইয়ার এন্ড প্রসেস, প্রফিট সেন্টার, কস্ট সেন্টার, এন্ড ওখানে ভ্যাট এর যে ক্যালকুলেশন, অটো ভ্যাট সেটেলমেন্ট, এটাও সিস্টেম থেকেও করতে পারবে। হ্যাঁ, ডিজাইন এন্ড স্যাম্পলের মধ্যে যেটা থাকে, প্রোডাক্ট ডিজাইন এন্ড স্পেসিফিকেশন এন্ট্রি, বোম জেনারেশন, স্যাম্পল আইটেম উইথ কস্ট শিট। হ্যাঁ, আর গেট এন্ট্রি তাও থাকে এখানে। তার পারচেসের মধ্যেও ইনভেন্টরি, মাল্টিপল ইনভেন্টরি সাইটস এন্ড স্টোর, আইটেম মাস্টার, ইনভেন্টরি ক্লাসিফিকেশন, কোটেশন, পারচেস অর্ডার বেসড অন কাস্টমার প্রজেকশন, মেটেরিয়াল রিকোয়ারমেন্ট, এমআরপি যেটা মেটেরিয়াল রিকোয়ারমেন্ট জেনারেশন, মেটেরিয়াল রিজেকশন, পারচেস ইনভয়েসিং, মেটেরিয়াল ইস্যু, পারচেস রিটার্ন, মেটেরিয়াল ট্রান্সফার। ওয়্যারহাউসের মধ্যেও আমার এখানে থাকে ইনভেন্টরি সাইটস, ইনভেন্টরি ক্লাসিফিকেশন, মেটেরিয়াল ইস্যু টু লেদার টু ফেব্রিকেটরস, আর ট্রান্সফার, ইনভেন্টরি ভ্যালুয়েশন, রিকনসিলেশন। ম্যানুফ্যাকচারিং এর মধ্যে ডিজাইন স্পেক্স, ডিজাইন মেটেরিয়াল স্পেসিফিকেশন, আইটেম বিয়িং, রাউটিং মানে রুট প্রসেস যেটা আমরা প্রসেস ম্যাপিং করি, মেশিন সেন্টার, ওয়ার্ক সেন্টার মানে ওর ফ্যাক্টরি ওয়াইজ একটা ফ্যাক্টরির মধ্যে কতগুলো মেশিন রান হচ্ছে এবং তার ক্যাপাসিটি প্ল্যানিং সেটাও মেনটেন করতে পারবো। প্রোডাকশন অর্ডার, প্রকিউরমেন্ট বেসড অন কাস্টমার প্রোডাকশন, বেসড অন কাস্টমার অর্ডার, প্রোডাকশন ব্যাচ ক্রিয়েশন, ব্যাচ অ্যালোকেশন টু ফ্যাক্টরিজ, ব্যাচ অ্যালোকেশন টু ফেব্রিকেটরস। স্টেজ ওয়াইজ হলে যেভাবে অ্যালোকেশনটা করতে হয় এখানে, dispatch to warehouse, batch completion and dispatch to warehouse, basic quality control, material requisition report and material consumption. Sales এর মধ্যে সেলস কোটেশন, সেলস অর্ডার, কাস্টমার অ্যালোকেশন, গুডস রেডি টু শিপ, কাস্টমার অ্যালোকেশন, রিভার্ট উইথ মোড অফ শিপমেন্ট, কারণ মোড অফ শিপমেন্টটাও খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যে কিভাবে যাবে ওটাও সেই এটাতে। হ্যাঁ, ডিসপ্যাচ ডকুমেন্টেশন, এখানে অনেক ডকুমেন্টেশন রিপোর্ট যেটা করতে হয় ম্যাক্সিমাম এক্সপোর্ট হলে, কাস্টম ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস। হ্যাঁ, সেলস ইনভয়েসিং প্রসেস, প্যাকিং লিস্ট, সেলস রিটার্ন পোর্শন এন্ড কাস্টমার ড্যাশবোর্ড রিপোর্টিং। ড্যাশবোর্ড হচ্ছে মাইক্রোসফটের একটা খুব ভালো ফেসিলিটি। আমি নেক্সট এই অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যেটা থাকে, রোল বেসড ড্যাশবোর্ড, অ্যাক্টিভিটি ইউজার রোলস, ম্যাচিং ইউজার রোলস, ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট। ওকে, পারফেক্ট। ড্যাশবোর্ডের মধ্যে আমি কি কি পাই এখানে, যেমন হোয়াট ইজ দ্য ক্যাশ ফ্লো স্ট্যাটাস, what is the status of production order, how many orders are pending of my approval, sales order released, FG produced not shipped, but delay যেটা হচ্ছে, delay reason for delay, then customer really helpful। আমি যদি একটা ডেটা দেখাই, এটা টোটাল মাইক্রোসফটের স্ক্রিনটা কি কি এখানে রয়েছে। আর ড্যাশবোর্ড যেমন বলে সিএফও ড্যাশবোর্ডে যেমন কি দেখতে চাই, এটা বেসড অন রোল ওয়াইজ উই ক্যান ডিফাইন। ফাইন্যান্সের পারফরমেন্স দেখতে পারবে গ্রাফিক অনুযায়ী। হ্যাঁ, টপ 10 কাস্টমার দেখতে পারবে, ক্যাশ ফ্লো দেখতে পারবে ওর কোন মান্থ ওয়াইজ কি ক্যাশ ফ্লো চলছে, সেলস পারফরমেন্স ডেইলি বেসিস বা মান্থ বেসিস দেখতে পারবে। সেম রিজনেট হয়ে গেলে তার ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে যায়, সেই পার্টিকুলার দ্যাট রিজনেট ভ্যালু দেখতে পারবে। রিজনের কত সেলস কি স্ট্যাটাস, পারচেসের কি স্ট্যাটাস, কালেকশন কত হয়েছে রিজন ওয়াইজ সেটাও চেক করতে পারবে। ওকে, সেলস এর ড্যাশবোর্ড, যে সেলস এর সে তার মতো ড্যাশবোর্ড,
মার্কেটিং এর ড্যাশবোর্ড, প্রোডাকশন ড্যাশবোর্ড, প্রোডাকশন আমাকে দেখাতে পারবে কোন কোন জায়গাতে কি স্ট্যাটাস আছে। অ্যাকাউন্টস ড্যাশবোর্ড, বেসিক একটা প্রোডাক্ট ওভারভিউ। যখন ফার্স্ট আমরা যদি স্টার্ট করি সবার প্রথমে আমরা আইটেম লিস্ট তৈরি করি। এখানে সব আইটেমের লিস্ট, আইটেম মাস্টার আমাকে বানাতে হবে। মেবি ক্যাটাগরি ওয়াইজ উই ক্যান ডিফাইন কোনটা র মেটেরিয়াল, কোনটা ফিনিশ গুডস, এটা ক্যাটাগরি ওয়াইজ ডিফাইন করতে পারি। কোনটা ব্যাগ, কোনটা মানে গ্রুপ, প্রোডাক্ট গ্রুপ কোড, লাইনিং কোনটা, ফিটিংস কোনটা, কনজিউমেবল কোনটা, এভাবে আমরা ডিফাইন করতে পারি। হ্যাঁ, তারপরে আমি যদি স্ক্রিন পিকচারও করতে পারি, এবং একটা আইটেম মানে ব্যাগ তোমার একটা লেদার হ্যান্ড ব্যাগস হয়ে গেল, তার মাল্টিপল ভ্যারিয়েন্টস হতে পারে স্টাইল ওয়াইজ, তার হাইট কত, উইথ কত, সাইজ কত হিসাবে, সেটাও আমি মেনশন করতে পারি। হ্যাঁ, তারপর আরএফকিউ এন্ট্রি, ফার্স্ট এখান থেকে স্টার্ট হয় যে রিকোয়েস্ট ফর কোড এন্ট্রি আমরা ট্র্যাক করতে পারি। এখানে কোনো ডকুমেন্ট আমরা অ্যাটাচও করতে পারি। তো রিকোয়েস্ট ফর কোড এন্ট্রি ফার্স্ট স্ক্রিন, দেন বিওএম ক্রিয়েশন, বিকজ নরমালি যেটা হয়ে থাকে এটা ইউনিক বিওএম হয়ে থাকে কাস্টমার ওয়াইজ। হ্যাঁ, দেন বিওএম ক্রিয়েশন, বেস স্ট্যান্ডার্ডটা সিস্টেম দিয়ে দেবে। এখানে আমি কিছু যদি চেঞ্জ করতে চাই, যে কারো হয়তো 2 পিসের জায়গায় 4 পিস লাগবে এইটা এটা, সেটাও আমি এখানে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, কস্ট শিট রিপোর্ট, হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড রিপোর্ট ফরম্যাট, বাট ওরা যেভাবে ক্যালকুলেশনটা স্ট্যান্ডার্ড ন্যাভে এরকমই আছে, বাট ওরা চেঞ্জ করলে চেঞ্জ করতে পারে ওদের ফরম্যাট ওয়াইজ। হ্যাঁ, ওকে। দেন ভার্সন ওয়াইজ আরএফকিউ এন্ট্রি, কনভার্ট টু কনফার্ম অর্ডার, মানে ভার্সন মধ্যে একটা আরএফকিউ সাপোজ যতক্ষণ না কনফার্ম করেছে যে ফার্স্ট ভার্সন একটা হয়েছে, সেকেন্ড ভার্সন, এখানে আমরা যেমন চেঞ্জ হয় আর্কাইভ ভার্সন ওয়াইজ, যে প্রথম ভার্সনে কি ছিল, সেকেন্ড ভার্সন হয়তো চেঞ্জ করেছে। প্রোডাকশন অর্ডার এন্ট্রি স্কিম, এমআরপি প্ল্যানিং ইঞ্জিন বেসড অন প্রোডাকশন অর্ডার ম্যাটেরিয়াল রিকুইজিশন, আমাকে এখানে দেখিয়ে দেবে যে আমার নিড কোয়ান্টিটি কটা আর কত স্টকে আছে, কতটা অর্ডার করতে হবে আমার। ওকে। এবারে বেসড অন দিস অর্ডার করতে হলে পারচেস অর্ডার জেনারেশন, পারচেস অর্ডার যখন করবো আমি সাইডে ভেন্ডারের ডিটেলসও পেয়ে যেতে পারি। এই ভেন্ডারের কাছে আগে কিছু ব্যালেন্স আছে, কিছু ওভারডিউ আছে, মানে ভেন্ডার রেটিংটাও আমি সঙ্গে সঙ্গে যে পারচেস করছে সে বেসড অন প্রিভিয়াস হিস্টরি ওয়াইজও চেক করতে পারবে। হ্যাঁ, জিআরএন, রিসিভ নোট, আইটেম ওয়াইজ স্টক স্ট্যাটাস, কোন লোকেশনে কোন আইটেমে কি স্টক পড়ে আছে, স্টক ইস্যু টু সফট ফ্লোর, নাপটা জিআরএন এর পর সফট ফ্লোরে ইস্যু হবে মেটেরিয়াল, স্টেজ ওয়াইজ প্রোডাকশন অর্ডার और ওয়ার্ক ইন প্রোগ্রেস যে স্টেজটা থাকে ক্যালকুলেশন, এখানে আমি প্রসেস যেভাবে ডিফাইন করেছি যে লেদার কাটিং প্রসেস, স্টিচিং প্রসেস, পেন্টিং ডিপার্টমেন্টে যেভাবে আমি করবো এবং ওই প্রসেসে কোন মেশিনটা চলছে, কতক্ষণ কাজ হয়েছে, বেস্ট অন সেটা আমি ডিফাইন করতে পারি। এই হিসাবে সিস্টেম কস্টিংটা জেনারেট করবে। ওকে। দেন অ্যাকচুয়াল কনজাম্পশন এন্ট্রি, আগেরটা যেটা আমি বিওএম দেখিয়েছিলাম যেটা বেস্ট অন আমাদের, তারপর এখানে অ্যাকচুয়াল কতটা কনজাম্পশন হয়েছে। হ্যাঁ, ব্যাচ কমপ্লিশন উইথ এফজি আইটেম, স্টেজ ওয়াইজ কস্টিং, কোন স্টেজে কতটা কি কস্ট ইফেক্ট হয়েছে সেটা আমরা এখানে দেখতে পারবো। অ্যাসেম্বলির জন্য কত গেছে, প্যাকিং এর জন্য, পেন্টিং এর জন্য, এটা আমরা দেখাতে পারবো। আর র মেটেরিয়াল প্রোডাক্ট কস্ট কত, টোটাল মেটেরিয়াল কস্ট or টোটাল প্রোডাকশন কস্ট ইজ ইকুয়াল টু টোটাল কস্ট। তো ভ্যারিয়েন্স যদি থাকে আমার বাজেটের সঙ্গে, এক্সপেক্টেড আমি এরকম করেছিলাম, অ্যাকচুয়াল করেছিলাম, ডিভিয়েশন থাকলে ডিভিয়েন্সও আসবে ভ্যারিয়েন্স থাকলে। আপনার কাছ থেকে কাস্টমারের ডেটা আর আপলোডেড ডেটা এক্সেলে পেলাম না, যেটা মাইগ্রেট করব। ইনভেন্টরি ভ্যালুয়েশন রিপোর্ট আইটেম ওয়াইজ, ডিসপ্যাচ এন্ট্রি, ডিসপ্যাচ এন্ট্রি যেটা থাকে আমার শিপিং ডিটেলস, ওপরে আমার কাস্টমার ডিটেলস, এখানে আইটেম ডিটেলস। শিপমেন্ট অ্যাডভাইস রিপোর্ট, এটা স্ট্যান্ডার্ড শিপমেন্ট অ্যাডভাইস রিপোর্ট এটা হয়, স্ট্যান্ডার্ড ফরম্যাট, বাট আমরা চেঞ্জ করতে পারি অ্যাজ পার কাস্টমার। কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট,
তাও ফাইন্যান্সে যেটা থাকে চার্ট অফ অ্যাকাউন্টস, ভিডিও দুটো পনেরোটার মধ্যে পাঠালেই হবে টেস্টিং এর জন্য। পেয়েবল, ক্যাশ বুক, ব্যাংক বুক, পাঠাতে হবে পে বুক, ফাইল। কাস্টমার স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, P&L, প্রফিট অ্যান্ড লস, ব্যাংক অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন, fixed asset register, another. This is the total sir product overview. Okay. প্রোডাক্ট রিলেটেড কোশ্চেন্স আমাদের অলমোস্ট আমার কাছে মনে হচ্ছে কাভার্ড। সেখানে এলসি যেটা বলেছেন, এলসির একটা আলাদা মডিউল টাইপের আছে, সেটা কি এখানে কোনো শুরু করা যেতে পারে? না, এখানে আমি এলসি টা দেখাইনি, ওটা আমি প্রোডাক্ট একবার দেখিয়ে দিচ্ছি যেটা থাকে এলসির। ওকে, কন্টিনিউ করে দিই। Yes, sir. স্যার এখানে যেমন একটা এলসি, তারপর যদি আমি হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। এখানে আমি এলসি ট্যাগ করাতে পারি। ওকে, এই পারচেস অর্ডার এগেইনস্ট আমি এলসি বানিয়ে এলসি ট্যাগ করাতে পারি। সেম সেলস অর্ডার এগেইনস্টেও আমি বানাতে পারি। যখনই আমি যদি পারচেস অর্ডার এগেইনস্টে বানিয়ে দিই, তখনই আমি যখনই পারচেস অর্ডারটা ধরে আমি পেমেন্ট করতে যাব, হ্যাঁ, মানে পেমেন্ট টার্মস আমি এলসি দিয়ে দেবো, সিস্টেম অটোমেটিক ইয়ে করবে যে এলসি ডিটেইলস তুমি আগে পুট করো, তারপরে তুমি পেমেন্ট করো। হ্যাঁ, ওকে। এবং এলসি রিলেটেড যেসব ব্যাংক ট্রানজেকশন ডকুমেন্টেশন আছে সেটাকে আমরা এখানে কভার দিতে পারবো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি যদি যাই এখানে কাস্টমার এলসি ডিটেইলস, এখানে রিক্রুট কাস্টমার এলসি, সাপ্লায়ার এলসি, যখন আমি ইয়ে করবো পুরো ইয়েটাই জিনিসটাই জেনারেট হয়ে যাবে। এখানে ডেটা এখানে সেরকম নেই, কোন ডেটে ওপেনিং হয়েছিল, কাস্টমার নেম, মেটেরিয়াল নেম ছিল, কোয়ান্টিটি কি ছিল, কারেন্সি, এলসি ভ্যালু, কোনো টলারেন্স থাকলে তার এক্সচেঞ্জ রেট, এক্সপায়ারি ডেট, ব্যাংক, পুরোটাই, কোন ইনভয়েস নাম্বার ছিল, ইনভয়েস ডেট, পুরোটাই কভার হয়ে যাবে। সেম সাপ্লায়ার এলসি ক্ষেত্রেও হবে। যে হিসাবে মাস্টার যখন ফিল আপ করি, আমার পুরো ইনফরমেশনই ওখানে থাকে। যখন এলসি ডিটেইলস আমি টাকতে যখন একটা মাস্টার আমি ফিল আপ করছি এলসি ডিটেইলস এ, এখানে আমার পুরো থাকে যে কি এলসি নাম্বার, ও ডেসক্রিপশন কি, ট্রানজাকশন টাইপ কিসের জন্য ইউজ করছি, সেলস না পারচেজ, ইস্যু এন্ড রিসিভ ফ্রম, সেলস হলে কাস্টমার, পারচেজ হলে ভেন্ডার, কোন ব্যাংক থেকে রিসিভ করছি, রিসিভিং ব্যাংক কি, আর এখানে ওর ডিটেইলসটা থেকে যাবে, কবে ইস্যু হয়েছে, এক্সপায়ারি ডেট কবে, টাইপ অফ এলসি কি, ফরেন কারেন্সি না ইনল্যান্ড, টাইপ অফ ক্রেডিট লিমিট কি হবে, ফিক্স না রিভলভিং, রিভলভিং ক্রেডিট লিমিট কি হতে পারে যদি রিভলভিং হয়, কোন কারেন্সিতে বানাচ্ছি, তার এক্সচেঞ্জ রেট যদি ফরেন কারেন্সি হয় তো অ্যাকচুয়াল এলসি ভ্যালু, আর আদার ডিটেইলসও আমি যদি অ্যামেন্ড হয় তো অ্যামেন্ড, যখন রিলিজ হবে আমি রিলিজ করতে পারবো, আর ওই এলসি রেগাস্টে কি কি অর্ডার আছে তার টার্মস এন্ড কন্ডিশন কি এখানে আমি করতে পারি, পুরো টার্মস এন্ড কন্ডিশন ওর, আর রেজিস্টারও চেক করতে পারি। পেমেন্ট বা এলসি রিয়ালাইজেশন বা এলসি এর এগেইনস্টে যদি কোনো লোন ক্রিয়েট হয় সেই এডিশনাল সবকিছু এখানে ওকে হ্যাঁ ওকে। এলসি অ্যামেন্ডমেন্ট ক্লোজ এলসি, গুড, ইটস অলরাইট। Thank you so much. Thank you. Bye. এটা পুরোটাই মাইক্রোসফট নেবে না? হ্যাঁ, এটা পুরোটাই মাইক্রোসফট ওকে, ডাইনামিক লেটেস্ট ভার্সন হচ্ছে 2016।
2016, right? But yes, I think you can call business central also. Is- না নেবে না, নেবে এইচআরএমএস মডিউলটাই নেই। দেখুন আমরা ইন্ডিয়াতে যেভাবে পেরোল চলে সেই পেরোল আমার ইন্ডিয়ার ট্যাক্স বা পলিসি অনুযায়ী কাস্টমাইজ করা আছে, কিন্তু বাংলাদেশের জন্য তো এটা পুরোটাই নতুন করে তৈরি করতে হবে, এটা অনেক খরচা হয়ে যাবে। আচ্ছা, কিন্তু মাইক- কিন্তু মাইক্রোসফট ন্যাবের যে মাইক্রোসফটের যে পাবলিকেশনটা আছে সেখানে কিন্তু তারা বলেছে যে এইচআরএম আছে ওদের ওখানে। সেটা ডাইনামিক্স 365 এ। না ওখানে মাইক্রোসফট ডাইনামিক 365। এইচআর এখানে বেসিক এইচআরটাই থাকে আপনার এমপ্লয়ি আর এমপ্লয়ি ডিটেলস ক্যাপচার করে তো, আর এখানে এইচআর আপনি কিচ্ছু পাবেন না। আচ্ছা, ওকে। পেরোল ক্যালকুলেশন, হুম হ্যাঁ বেসিকে যেটা থাকবে একটা এমপ্লয়ি পুরো ডিটেলস আপনি ক্যাপচার করতে পারবেন, যেটা স্ট্যান্ডার্ডে থাকে। অ্যাবসেন্ট রেজিস্ট্রেশন ক্যাপচার করতে পারবেন, অ্যাবসেন্স এর কারণ, এমপ্লয়ি অ্যাড্রেস, অল্টারনেটিভ অ্যাড্রেস, এমপ্লয়ি বার্থডে, কনফিডেন্সিয়াল, এগুলো সব অ্যাটাচ করে রাখতে পারবেন। অর্থাৎ এমপ্লয়ি যাবতীয় ডকুমেন্ট মাস্টার ক্রিয়েট করে অ্যাটাচ করে রাখতে পারবেন, আর অ্যাবসেন্টটাই রেজিস্টার করতে পারবেন। হ্যাঁ না ওখানে যেটা পেরোলে যেটা ক্যালকুলেশন থাকে বা স্যালারি বা লিভ ক্যালকুলেশন, হুম হুম ওর জন্য দেখবেন আমরা নিম্বাস থেকে আমরা একটা মডিউল রেডি করেছি, পরে এখন ইন্ডিয়াতে এই প্রসেসটা চলে এই হিসাবে। হ্যাঁ হুম হুম হ্যাঁ এটা দেখতে পাবো। এখানে যেটা থাকে আমরা একটা বানিয়েছি, একটা এমপ্লয়ি মাস্টার থাকলো, হুম পে এলিমেন্ট মাস্টার হয়। হ্যাঁ হুম, যে কার কত বেসিক কিয়েতে, এবার একটা এমপ্লয়িতে গিয়ে এমপ্লয়ি ওয়াইজ আমি পে এলিমেন্ট ফিক্সড করতে পারি। হুম, হুম। এগুলো যেমন আমাদের বানানো আছে, কারণ নাইট অ্যালাওয়ান্স, কোয়ালিফিকেশন, এলআইসি বা এর জন্য যদি যেটা থাকে, এমপ্লয়ি ওয়াইজ আমি এখানে পে এলিমেন্ট সিলেক্ট করতে পারি যেভাবে পে স্লিপে আমরা দেখতে চাই। হুম, তার বেসিক কত, কোনটা অ্যাডিটিভ, কোনটা ডিডাকশন, হুম, সেই হিসাবে আমরা পে এলিমেন্ট সেট করতে পারি। ওকে। সেকেন্ড যেটা যাই, লিভ মাস্টার ক্রিয়েট করতে হয়, পার্সোনাল লিভ, সিক লিভ, কোন ইয়ার লিভ ইয়ার ক্রিয়েট করে, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, সেকশন মাস্টার। তারপর টাস্কের মধ্যে যা থাকে আমাদের এইচআর সেটআপ, পি ট্যাক্স এর সেটআপ থাকে। হুম, এবার এরপরে ক্রিয়েশনে যায়, ইনপুট এন্ড প্রসেস, সেখানে এমপ্লয়ি লিভ রেজিস্টার, হুম, হুম, সেই হিসাবে যা লিভ ক্যালকুলেট হবে অ্যাটেন্ডেন্স থেকে আসবে। অ্যাটেন্ডেন্স আপলোড মানে যেটা বায়োমেট্রিক থেকে নর্মালি সবার এখান থেকে আমাদের আপলোড হয়ে যায়, right, অ্যাটেন্ডেন্স আপলোড হয়ে যায়। অ্যাটেন্ডেন্স প্রসেস, আপলোডের পর প্রসেস করার মানে কোনো কিছু যদি মডিফিকেশন করতে চাই, যারা হচ্ছে পারমিশন করবে, হুম, হুম, হ্যাঁ সেই হিসাবে সেই মডিফিকেশন হলো। তারপর অ্যাটেন্ডেন্স পোস্ট করে গেল, পোস্ট করার পরে নাইট অ্যালাউন্স থাকে কিছু, হুম, পেপার অ্যালাউন্সও কিছু থাকে মানে ওভার টাইম গিয়েছে। তারপরে স্যালারি প্রসেস হয়। হ্যাঁ okay, হুম, স্যালারি প্রসেস হওয়ার পর পে এলিমেন্ট ওয়াইজ আর্নিং যেটা থাকে আমাদের, এমপ্লয়ি ওয়াইজ পে এলিমেন্ট রিপোর্ট এখানে রেডি হয়ে যায়। হুম, 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 তার কত নেট পে কত হবে। okay, হ্যাঁ এটাই আমরা যেটা এখানে মডিফাই করেছি, কারণ বেসিকের নর্মালি সবারই এটাতেই হয়ে যায়। এবার এর পরে যদি কেউ এক্সট্রা চাই, বেসড অন কাস্টমার রিকোয়ারমেন্ট আমরা ডিজাইন করতে করতে যাই। হ্যাঁ রিপোর্টের মধ্যে যেটা থাকে ব্যাংক রিপোর্ট রয়েছে, পিএফ ও করা আছে, যদিও আমাদের এখানে পিএফ যেটা আছে পিএফটাও করা আছে। হ্যাঁ হুম, পে স্লিপ যদি চাই এখানে পে স্লিপ জেনারেট করতে পারেন। হুম, হুম, এটা পে রোলটা আমি বলছি, বিফোর এখানে যদি আপনি এইচআর প্রসেসটা চান, এইচআর প্রসেসটা এখানে নয়, পে রোল প্রসেসটা এখানে জাস্ট হয়।
আর এই প্রসেসটা যেটা আমাদের D365 এ আছে, D365 HRMS টোটালি একটা আছে, যেখানে FNO যেটা বলে, যেটা এর আপার ভার্সন, যেটা ওখানে পুরো একবারে HR প্রসেসনটা আছে, যেখানে আপনি ধরুন একটা ফার্স্ট যেটা HR হয়, যে আমি একটা জব রোল ক্রিয়েট করছি, কি পজিশন ক্রিয়েট করছি, হ্যাঁ, তারপর বেসড অন দিস আমি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, যে আমি ওটাকে অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমি মেবি লিঙ্কডইন হতে পারে বা কোনো জব পোর্টালে হতে পারে, ওখানে টাই আপ করছি, এবং তার ডেলি বেসিস ফিডব্যাক কি আসছে, হ্যাঁ, এবং তারপরে ইন্টারভিউ শিডিউল, যেটা পুরোটাই অটোমেটেড, মানে নো নিড টু যে আমাকে বলতে হবে না যে ইমেল করে যে তোমার জন্য একটা ইন্টারভিউ শিডিউল আছে, তার স্লট দেখে অটোমেটিক তার কাছে চলে যাবে, এই ডেটে ইন্টারভিউ শিডিউল, তুমি কি কনফার্ম করছো, হ্যাঁ, তারপর থেকে ওই প্রসেসটা D365 এ আপনি পুরো পেয়ে যাবেন। ওকে, and yearly appraisal গুলো, হ্যাঁ, yearly appraisal অ্যাপ্রেজাল কিছু হয় ওখানে আমার এমপ্লয়ি সেলস, যেমন আপনাদের ইন্ডাস্ট্রিতে এখানে অ্যাপ্রেজালটা কিভাবে বেশি, হ্যালো, হ্যাঁ, আমি Hello? বুঝতে পেরেছি। তাহলে D365 and NAB এর মধ্যে মেজর কোনো ডিফারেন্স আছে? স্যার D365 টা আরো অনেক ভাস্ট, ইউ ক্যান টেল আরো অনেক ভাস্ট, এখানে মানে মাইক্রোসফটের দুটো ভার্টিক্যাল, আচ্ছা, ওয়ান ইজ D365 হুম, আর একটাকে আমরা বলি মাইক্রোসফট ডাইনামিক্স ন্যাব, মানে D365 এর আন্ডারই সবই আসছে, যেটা D365 ফাইন্যান্স এন্ড FNO যেটা আমরা বলছি, ফিনান্স এন্ড অপারেশন, যেটা আগের নাম এক্সাপটা ছিল, হুম, এখন ওটা অপারেশন চলে এসেছে, ও ফাইন্যান্স এন্ড অপারেশন, হ্যাঁ, এক্সাক্টটাই এখন D365 এ চলে গেছে। হ্যাঁ, D365 ফিনান্স এন্ড অপারেশন, FNO যেটা বলা হয়, ওর মধ্যে HRMS টা পুরোটাই আছে, ওকে, অলরাইট। পোস্ট, তাহলে এখানে আমি যদি আচ্ছা, আরেকটা বিষয় আমি আলাপ করি, যে প্রোডাকশন ফ্লোরে ইনভেন্টরি কি থাকে, এটার কোনো স্ট্যাটাস রিপোর্ট খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, আমি যখনই আমি যেটা কি হয় এখানে, আমি যখন আইটেমের চেক করব লোকেশন ওয়াইজ আইটেম, রাইট, আমি এখানে যদি যাই যে কোনো আইটেমের গিয়ে হুম, আইটেম বাই লোকেশন যদি আমি চেক করি, ডেইলি বেসিস আমাকে ও দেখিয়ে দেবে যে কোন লোকেশনে কত কি পড়ে আছে। ওকে, কারণ অ্যাকাউন্টিং যারা করে ওদের একটা মেজর ডিমান্ড থাকে ওয়ার্কিং প্রসেস ম্যাটেরিয়ালস। হ্যাঁ, বেসিক্যালি সিস্টেমে আমার কাছে কি হয়, WIP মিন্স কারেন্ট অফ একটা ওয়্যার হাউস, একটা ডিভাইড ভার্চুয়াল লোকেশন, রাইট, 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 ওকে, গট ইট। তাহলে আমার মনে হয় যদি ওনারা সবকিছু চায়, তাহলে আমরা সেখানে মাইক্রোসফট ডাইনামিক তাকে রেফার করতে পারি, আর যদি সে ন্যাবে তার হয়ে যায় তাহলে আমরা ন্যাবও দিতে পারি। ন্যাবের চাইতে যদি আরো অফার কিছু সে চায়, তখন সেই ক্ষেত্রে তাকে আমরা মাইক্রোসফট ডাইনামিক রেফার করতে পারি, ওকে, হ্যাঁ, তাই না? তো আমার মনে হয়, আমার কাছে মনে হচ্ছে মোরলেস অল আর কভার্ড। আমরা কাস্টমার পয়েন্টে ডেমনস্ট্রেশনের একটা প্রোগ্রাম করতে পারি। যেহেতু লেদার ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন, জানেন যে এখানে ডিফারেন্ট সাইজ থাকে, ডিফারেন্ট কালার থাকে। তো যখন উনি ইনভেন্টরিটা ঢুকাবে বা অর্ডারের কোয়ান্টাম গুলা ঢুকাবে, সেক্ষেত্রে তো সে সাইজ ভেরিয়েশন, কালার ভেরিয়েশন, শিপমেন্ট লোকেশন ওয়াইজ সে অর্ডারের প্রোডাক্ট এন্ট্রি তো করতে পারবে, তাই না? হ্যাঁ, পুরো আইটেমের ভ্যারিয়েন্ট ওয়াইজ ওকে ক্রিয়েট করতে হয়। রাইট, মানে যেমন সে তো শুও বানায় আদার দেন ব্যাগ, বা সাম অ্যাপারেলস আইটেম হতো বানায়, তাহলে শুর কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ কালার এন্ড ভেরিয়েশন থাকে এবং সাইজ থাকে, যে বিভিন্ন নাম্বারের শু থাকে। তো সে যখন ইনভেন্টরি প্রসেস করবে বা অর্ডার এন্ট্রি দেবে, সে সাইজ সেট, কালার সেট সবই তো এন্ট্রি দিতে পারবে। হ্যাঁ, 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 আমি যখন ক্রিয়েট করি এখানে ভ্যারিয়েন্স, এখানে দেখুন এখানে ক্রিয়েট করা যায়, আমি যেভাবে
যে হিসাবে ভ্যারিয়েন্স ক্রিয়েট করব ওই হিসাবে আমি ভ্যারিয়েন্ট এখানে ক্রিয়েট করতে পারবো, সেই সেম হিসাবেই আমি এন্ট্রিটা করব। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, মাল্টিপল ভ্যারিয়েন্ট তো ক্রিয়েট করা যায়। আচ্ছা, আর ইনভেন্টরি মেজারমেন্ট ইউনিট কি মাল্টি ইউনিট অ্যাপ্লিকেবল এখানে? মাল্টি ইউনিট হয়, মাল্টি ইউনিট মাল্টি ইউনিট হয়, যে যেমন কোনো আইটেমে যদি যাই আমি এখানে হ্যাঁ, এখানে আমি মাল্টিপল ইউনিট অফ মেজার ওর কনভারসেশনও দিতে পারি, যে পিসের সঙ্গে ব্যাগ বা right, পিসের সঙ্গে বক্সের যেটা ম্যাক্সিমাম হয়ে থাকে 5টা পিস মিলে একটা বক্স। হ্যাঁ, হ্যাঁ। ওকে, ধন্যবাদ। অলরাইট। আর তার মানে কোম্পানি আছে দুটো, তাহলে দুটো কোম্পানি সে সেপারেট রাখতে পারবে এবং প্রয়োজন বোধে কনসলিডেশন ওয়ার্কও করতে পারবে। কনসলিডেশন ওয়ার্ক করতে পারবে। ওকে, অলরাইট।